তুই এখন মায়াকে কল দিয়ে বল যে তুই ওর সাথে ফিজিক্স পড়তে চাস। এখনই দিতে হবে, হ্যাঁ, এখনই দিতে হবে। তুই মায়াকে বিয়ে করতে চাস তো কাব্য? কেন, তোর সন্দেহ আছে? তাহলে তুই মায়াকে না বলিস, মায়ার বাবা মাকে জানা, বিয়ে ঠিক করে রাখুক। আম্মু আব্বুকে আমি জানাবো না হয়, দরকার পড়লে বাসা থেকে প্রপোজাল পাঠাক। এইরকম নাটকের কি দরকার আছে? অধৈর্য হয়ে বলে কবিতা। ঝামেলা আছে বলেই তো নাটক। বোঝা আমাকে কি ঝামেলা। এখন না কবিতা, কাজ করছি আমি, রুমে যা নিজের। কবিতা দুই হাত পেছনের দিকে নিয়ে সাহেবী ভঙ্গিতে প্রশ্ন করে, আপনি কি চান আপনার কাজটা ভালোভাবে সম্পন্ন হোক? অবশ্যই চাই, স্যার। এখন আপনি যদি দয়া করে বিদেয় হতেন, অবশ্যই আমি বিদেয় হব। যাওয়ার সময় দরজা বাইরে থেকে লক করে দিয়ে যাব, আর বাইরে গিয়ে মেইন সুইচ অফ করে দিব। তারপর আপনি নিশ্চিন্ত মনে আপনার ল্যাপটপ নিয়ে কাজ করিলেন। কাব্য কবিতার দিকে হা হয়ে তাকিয়ে রইল। এই মেয়ের মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে? আফসোসের স্বরে কাব্য বলেই ফেলে, ইস, ব্রিলিয়ান্ট! এই কুবুদ্ধিগুলো যদি সুবুদ্ধি হতো তাহলে তো নোবেল প্রাইজ পাওয়ার সুযোগ রাখতিই তুই। আফসোস। ভনিতা বাদ দিয়ে সোজা কথায় আয় গরু। একটা কাজই তো তোকে দিয়েছিলাম, বলেছিলাম আমার কথা মতো কাজ করলে কাজ হবে। আমি তো ওকে বলেছিলামই। ওই তো এখন আর অন্য কোনো শিক্ষক নিবে না, বাইরেও পড়বে না। ভালো মতো বললে অবশ্যই পড়তো। ইডিয়েট একটা তুই। এখন আমাকে এর জন্য ওর বাসায় যেতে হবে। তুই বল, তুই কেন বলতে পারবি না? কারণ ও এখন আমার প্রেজেন্ট স্টুডেন্ট আর আমার কলেজেরই ছাত্রী। এখন যদি এই বিষয়টা জানাজানি হয় তাহলে কেমন হবে? ওর বাবা মাও তো বলবে, কেমন স্যার যে ছাত্রের দিকে নজর দিয়েছে। ঠিকই তো বলবে, কেমন স্যার তুই যে ছাত্রের দিকে নজর দিলি। কাব্যকে খেপানোর জন্য বলে কবিতা। কাব্য দাঁতে দাঁত চেপে বলে, আমি যখন ওকে ভালোবেসেছি তখন ও আমার ছাত্রী ছিল না। ওই একই হইল। তারপর বল, আর কি কি সমস্যা? আমার চাকরিটাও চলে যেতে পারে। তখন কি মায়ের বাবা মা আমার কাছে ওনাদের মেয়ে দিবে? কবিতা বিজ্ঞের মতো মাথা নেড়ে বলে, যাক, ভালো যুক্তি। গরু হলেও মাথায় বুদ্ধি আছে। মা কি বললো? বলেছে সোহাগ স্যারকে জিজ্ঞেস করতে হবে আগে। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। হুম। আপনি এখন আসবেন, আমার অনেক উপকার হতো। তবে যাচ্ছি, ওনার রুমে আসছি, মনে হচ্ছে ওনার মাথা কিনতে এসেছি। কাব্য বিড়বিড় করে বলে, মাথা কিনতে আসিসনি তো, এসেছিস তো আমার মাথা খেতে। মায়া, তোমাদের বাসায় কি কালো রঙের লিপস্টিক নেই? মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, লিপস্টিক, তাও আবার কালো রঙের? নেই না। কিন্তু কেন ভাইয়া? তোমাদের বাসায় সাজনী বুড়ি আছে না? কাল তো সে সম্পূর্ণ লাল রং দিয়ে সেজেছিল আর আজ কালো। সবই কালো নিয়েছে, শুধু লিপস্টিক লাল। তাই বলেছিলাম আর কি, যে কালো রঙের লিপস্টিক পরলে তো আরো সুন্দর লাগতো। কিন্তু তোমাদের বাসায় তো লিপস্টিকই নেই। কার কথা বলছেন? রিজা? হুম। মায়ের মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। পিছনে তাকিয়ে দেখে রিজা দরজার পর্দা ধরে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে, আর সামনে সোহাগ বিরক্তি ভরা চাহনি নিয়ে তাকিয়ে আছে। মায়ের হঠাৎই ইচ্ছে করলো কান্না করতে। রেজার দুগালে দুটো থাপ্পড় দিয়ে তাকে জড়িয়ে কান্না করতে। এই মেয়েটা এতটা বোকা কেন? কেন সে দুনিয়ার মাঝে বোঝে না? মায়ার আর পড়তে ইচ্ছে করলো না। সে মন খারাপ করে সোহাগকে বলে, ভাইয়া, আজ আমার অনেক মন খারাপ লাগছে। আজকে আর না পড়লাম। কেন, শরীর খারাপ? না, তেমন কিছু না। আসলে এই সময় ঘুমানোর অভ্যাস ছিল আমার। হুট করে এই সময় পড়াশোনা করতে ভালো লাগছে না, ঘুম ঘুম আর মাথা ব্যথা করে। ও আচ্ছা, তাহলে অন্য কোনো সময় কি পড়তে চাও? না, এই সময়টাই ঠিক আছে। কিছুদিন পরই স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, আজ তাহলে উঠি। হ্যাঁ। সোহাগ চলে গেলে মায়া রিজার ঘরে গিয়ে বলে, তুমি এত সাজগোজ করো কেন? রিজা হয়তো আশা করেনি এই প্রশ্ন, থতমত খেয়ে বলে, আমার ভালো লাগে আপু। মায়া কিভাবে কথাটা বলবে বুঝতে পারে না। মনে অনেক কথা বলার থাকলেও মুখে বলতে পারে না। তুমি এত সাজগোজ করো না রিজা, বিশেষ করে এই সময়। যখন সোহাগ ভাই আসে। কেন? কি হবে সাজলে? মায়া ভেবে পায় না কি জবাব দিবে। তার কান্না পায় ভীষণ। এই নিষ্পাপ মেয়েটার শুদ্ধ ভালোবাসার মর্ম তো মানুষটা বুঝবে না, বোঝার কথাও না। মায়া নিজেকে সামলে বলে, দুপুরের সময় সাজতে হয় না রিজা, মুখের অবস্থা খারাপ হয়ে যাবে, আর এত সাজগোজ ভালোও না। আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেগুলো আমাদের মুখে সব সময় মানায় না। পরবর্তীতে মুখে অনেক ব্রণ উঠবে। রেজা চোখ বড় বড় করে বলে, তাহলে তুমি বলছো এইগুলা নিব না? না, সব সময় না। আচ্ছা, নিব না, বলে হাসে সে। তোমাকে বাবা স্কুলে ভর্তি করাচ্ছে না কেন? মামা চেষ্টা করছে। আর মা আর মামা কি যেন কাজে যায় রোজ রোজ। কি কাজে যায়?
আমি তো জানি না রিজা। রিজা চুপ করে থাকে। মায়া জিজ্ঞেস করে, এইখানে কেমন লাগছে রিজা? রিজা মাথা নিচু করে বলে, ভালো লাগে না এইখানে। আমি আসার পর একদিনও বের হইনি, চারিদিকে শুধু দেয়াল আর দেয়াল, আমার ভালো লাগে না। মায়া ওর অবস্থা বুঝতে পারলো, বলল, আজকে তাহলে আমরা ঘুরতে যাই কোথাও, কিছু একটা খেলাম, তারপর কোনো পার্কে ঢুকলাম। তুমি যাবে? রিজার চোখ চকচক করে ওঠে, আনন্দের সাথে বলে, আচ্ছা, কখন যাবে? আমি কোন ড্রেস পরবো? তোমার ইচ্ছে মতো পরো রিজা। তুমি থাকো, আমি সাবিহাকেও বলি, আমার বান্ধবীকেও ডাকি। সমস্যা হবে তোমার ওকে নিলে? না, আমার তো ওনাকে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর করে কথা বলে। আমার তো শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করে। মায়া হেসে বলে, ও একটু এইরকমই। মায়া বের হয়ে আসার সময় দেখে রিজা প্রবল উৎসাহ নিয়ে নিজের জামা কাপড়ের মাঝে থেকে সবচেয়ে ভালোটা খুঁজে নিচ্ছে। মায়ার ভীষণ মায়া হলো ওকে দেখে। বেচারি মেয়েটা, কতটুকুই বা ওর বয়স, জন্মের পরপরই বাবাকে হারিয়েছে। বাবার ভালোবাসা কি সেটা কখনো বোঝেওনি। জন্মের পরেই মাকে নিজের বাড়িতে কাজের মেয়ের মতো খাটতে দেখেছে। নিজেও অন্যের খাটুনি খেটেছে। মা ছাড়া কারো থেকে বিন্দুমাত্র ভালোবাসাও পায়নি। কোনো বিলাসিতা করতেও পারেনি। একটু ভালো খাবারও পায়নি কখনো। অন্যের ব্যবহৃত পুরনো জিনিসপত্র ব্যবহার করে মেয়েটা এত দূর এসেছে। এত কিছুর ভিড়েও মেয়েটা ভালোবেসেছে, তাও আবার নিজের চাইতে অনেক বেশি দামি মানুষকে। ভালোবাসায় তো কারো হাত নেই, কাউকে তো আর জোর করে ভালোবাসতে বাধ্য করা যায় না। বাবাহীন এই অনাথ মেয়েটার ভালোবাসা বোঝার ক্ষমতা ছেলেটার নেই। সোহাগ যেমন রিজার চাইতে ভালো কাউকে ডিজার্ভ করে, তেমনি রিজাও সোহাগের চাইতেও ভালো কাউকে ডিজার্ভ করে। কিন্তু আজ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বুঝতে পেরেছে মায়া, সেটা হচ্ছে অধিকার বোধ। মায়ার অধিকার নেই রিজাকে সব কথা বলার, কিংবা অধিকার থাকলেও বলার মতো সাহস নেই, শাসন করার কিংবা দুটো চড় মারারও সাহস নেই। অথচ আজ এই জায়গা সাবিয়া থাকলে মায়ার অবশ্যই সেই অধিকার বা সাহস থাকতো। আজ আম্মার বিষয়টা বুঝতে পারছে মায়া। চাইলেও কারো উপর এত সহজে অধিকার ফলাতে পারে না কেউ। মায়া ভাবছে হয়তো ফুপি আর রিজা ভীষণ কষ্ট পাবে যদি রিজাকে বকা দেয় সে। আম্মাও হয়তো ভাবে মায়া আর বাবা কষ্ট পাবে, অথচ ভিতর থেকে মানুষ যেমন ভালোবাসা চায় তেমনি শাসনও চায়। কিন্তু কেউ কাউকে মুখ ফুটে বলতে পারে না। বললেই হয়তো সম্পর্কর সমীকরণ ভীষণ সহজ হয়ে যেত, কিন্তু বাস্তবতা হচ্ছে এত সহজ নয় বিষয়টা। তোমাদের শহরটা খুব বেশি খারাপ না কবিতা আপু, তবে আমি যেরকম শুনেছিলাম সেরকম না। তুমি কেমন শুনেছিলে আমার শহর নিয়ে? রিজা বলে, আমাকে বলেছিল ঢাকায় নাকি লাল নীল বাত্তি জ্বলে, আমি তো দেখলাম না এখনো। কবিতা সহ সবাই এতটাই অবাক হয়ে যায় যে কথা বলতে ভুলে যায়। কবিতাই মুখ খুলে বলে, সন্ধ্যা পর্যন্ত থাকো, তাহলে দেখতে পাবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সাবিয়া বলে, আমি ফুচকা খাবো। কবিতা উঠে দাঁড়িয়ে বলে, আমিও খাবো। চল তাড়াতাড়ি, ওইদিকে ফুচকার ভালো একটা রেস্টুরেন্ট আছে। কি, ফুচকার জন্য রেস্টুরেন্ট? হ্যাঁ চলো। বাহ, তোমাদের শহরে ফুচকার জন্য আলাদা রেস্টুরেন্ট আছে। আমাদের গ্রাম তো আসতো ঘাড়ে করে নিয়ে, ছোট ছোট ফুচকা আর তেঁতুল টক দিত, কি যে মজা লাগতো। কবিতা বলে, এইখানে আরো অনেক ধরনের আছে। রেস্টুরেন্টে ঢুকে রিজা অবাক হয়ে যায়, কি সুন্দর। একটা টেবিলে চারজন বসলে ওয়েটার আসলে কবিতা অর্ডার দেয়। রিজা চারিদিকটা অবাক হয়ে খেয়াল করে। কবিতা বলে, আমি কি তাহলে কালকে থেকে আসবো তোদের বাসায় পড়ার জন্য? হুম, আসিস। ভাইয়া, তোকে তো বললাম ভাইয়ার কোনো সমস্যা হবে না। তাহলেই ভালো। শোন, সামনের শুক্রবার তুই রিজা আর সাবিহাকে নিয়ে আমাদের বাড়ি যাবি, আমাদের সাথেই দিনটা কাটাবি। যেতে পারবে তো রিজা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো আপু, আমি যাব। আর তোমার ভাইকেও দেখে আসবো। সাবিয়া বলে, তা তো দেখবেই। মায়া কপট রাগ দেখিয়ে বলে, কোন ধরনের কথা এটা সাবিহা? তুমি চুপ করে থাকো তো আপু, আমাকেই যাচাই বাছাই করতে দাও। কিসের যাচাই বাছাই? অবাক হয়ে জিজ্ঞেস করে মায়া। সাবিহা চোখে টিপ্পনি কেটে বলে, সিক্রেট ব্যাপার, তোমাকে বলা যাবে না। আমার আর কবিতা আপুর ব্যাপার। ওদের কথার মাঝে ফুচকা চলে আসলে রিজা ফুচকার সাইজ দেখে অবাক হয়ে যায়। প্রায় চিল্লিয়েই বলে, এত বড় ফুচকা! আর এইগুলা কি? আমি তো এইগুলা জীবনেও খাইনি। মায়া আর সাবিয়া হঠাৎ অপ্রস্তুত হয়ে যায় কবিতার সামনে। কিন্তু কবিতা ওদের অবস্থা বুঝতে পেরে বলে, তোমরা গ্রামের মানুষ, যা খাও আমরা তা কোনো দিনও খেতে পারি না। আমরা হাবিজাবি খাই বলেই তো এত রোগবালাই আমাদের। মায়া অবাক চোখে তাকিয়ে থাকে দুই মানবীর দিকে।
তাদের জীবনের কিছু কিছু অংশ কত মিল। দুজনেই পরের বাড়িতে আছে, একজনের বাবা নেই আরেকজনের থেকেও নেই। দুজনেই কতটা স্পষ্টবাদী, নির্দ্বিধায় নিজেদের দোষ গুণ স্বীকার করে নিতে পারে। হিংসা ছাড়া এমন মানুষ তার আম্মার পরে তাহলে আরও আছে। সোহাগ হা হা করে হাসছে রিজার দিকে তাকিয়ে আর বলছে, তোকে তো ভীষণ সুন্দরী লাগছে রে। আমি আমার জীবনে এত সুন্দরী মেয়ে আর একটাও দেখিনি। কাউকে কি কখনো দেখেছিস সবুজ রঙের লিপস্টিক পরে? তোকে হ্যাব্বি লাগছে। আয় তোর একটা ছবি তুলি, একটা সেলফিও তুলবো আমরা। একসাথে ছবি তোলার কথা শুনে রিজা ছুটে যায় সোহাগের দিকে। সোহাগ ওর সাথে দুটো ছবি তুলে ওকে সামনে দাঁড় করিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করিয়ে ছবি তোলাচ্ছে আর বলছে, তোকে সেই লাগছে রে। ড্রয়িং রুমে শব্দ শুনে মায়া ছুটে যায় সেখানে। গিয়ে দেখে রিজা বিশ্রী অঙ্গভঙ্গি করছে আর সোহাগ তার ছবি তুলছে। মায়ের দিকে চোখ পড়তে সোহাগ বলে, এসো দেখো মায়া, তোমার বোনকে কি সুন্দরী না লাগছে। মায়া অবাক হয়ে দেখে রিজা আজ সবকিছু সবুজ পরেছে, কিন্তু সবুজ রঙের লিপস্টিক কই পেল ও। আস্তে আস্তে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে, সবুজ লিপস্টিক কই পেয়েছিস তুই? রিজা মুখটা লজ্জিত ভঙ্গিতে নিয়ে বলে, সাব্বিরের সবুজ কালারের পেন্সিলের সাথে পানি মিশিয়ে নিয়েছি। সুন্দর লাগছে না আমাকে? মায়া আর নিজেকে আটকাতে পারে না। কান্না করতে করতে সজোরে দুটো থাপ্পড় মেরে দেয় রিজাকে। রিজা হতভম্ব হয়ে তাকায় মায়ার দিকে। সোহাগও অবাক হয়ে তাকিয়ে থাকে। বলে, কি হলো মায়া, কোনো সমস্যা? ও কি কিছু করেছে? মায়া প্রচন্ড ঘৃণা নিয়ে সোহাগের দিকে তাকিয়ে বলে, বের হয়ে যান আমার বাসা থেকে, আর কখনো এই মুখো হবেন না। আমি আপনার কাছে পড়বো না, আপনার মুখও দেখতে চাই না আমি। চলে যান আপনি। সোহাগ হতভম্বের মতো তাকিয়ে বলে, আমি আবার কি করলাম মায়া? প্রচণ্ড ঘৃণা আর আক্রোশ নিয়ে সোহাগের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আপনি একজন জঘন্য মানুষ। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যান। মায়া সোহাগের হাত ধরে তাকে টেনে বের করার চেষ্টা করতে কোথা থেকে তার বাবা এসে তাদের এই অবস্থায় দেখে মায়ার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দেয়। মায়া বাবা বলে চিৎকার দিয়ে উঠে বসে দেখে সে সম্পূর্ণ ঘেমে গেছে। তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সে রীতিমতো হাঁপাচ্ছে। পাশে তাকিয়ে দেখে সাবিহা নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। কাছে পিঠে কোথাও আজান দিচ্ছে। উফ, তার মানে সে স্বপ্ন দেখছিল। মায়ের যেন বিশ্বাসই হতে যাচ্ছে না যে এমন মনে হচ্ছিল যেন বাস্তবেই এমন হচ্ছে। যাক, এটা স্বপ্ন ছিল। মায়া যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে ধীরে ধীরে উঠে ফ্রেশ হয়ে নামাজ শেষ করে কিচেনের দিকে গেলে দেখে আম্মা নাস্তা বানাচ্ছে। মায়ের মনে হলো আম্মাকে জানানো উচিত। একবার ভাবছে জানানো উচিত, আরেকবার ভাবছে সে না জানানোই ভালো হবে। সাগরিকা মায়ার শুকনো মুখে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে মায়া, কিছু বলতে চাও আমাকে? না মানে আম্মা, আসলে। সাগরিকা একটু নড়েচড়ে দাঁড়ায়। হাত ধুয়ে সে মায়ার কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে মায়া, আমাকে বলো। আমি আসলে রিজার ব্যাপারে কথা বলতে চাইছিলাম আম্মা। রিজা আমার আমার মনে হচ্ছে ও আসলে সোহাগ ভাইকে পছন্দ করে। সোহাগ ভাই বাসায় আসলেই ও সেজেগুজে ঘুরঘুর করে। তুমি কি লক্ষ্য করেছো? ও আসলে নিজের অজান্তেই সোহাগ ভাইকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমি জানি না, তুমি আমাকে এই কথাগুলো না বললে আমি তোমাকে জিজ্ঞেস করতাম মায়া। আমিও লক্ষ্য করেছি, কিন্তু বলতে পারছি না কিছুই। কিভাবে বা বলবো? ওর মায়ের সাথেও তো এতটা ফ্রি হতে পারিনি। তাছাড়া ওদের ধ্যান ধারণা তো আমাদের মতো না। তাহলে কি করব আম্মা? আমি কি ওর সব জিনিস ফেলে দিব? তাতে ও যেন না সাজতে পারে। বোকার মতো কথা বলো না মায়া। এরকম করে কিছুই হবে না। আমি আগে জানলে সোহাগকে এই বাসায় পড়ানোর জন্য বলতাম না। কিন্তু এখন তো আর ছেলেটাকে মুখের উপর বলেও দিতে পারি না যে আমাদের বাসায় এসো না। তাহলে কি করব আম্মা? সোহাগ ভাইকে দেখলেই রিজা এমন করবে। তোমার বাবা তো অনেক বিজি এখন। তোমার ফুপিকে নিজের সম্পদ দিয়ে দিচ্ছেন, আবার তোমার কাকাদেরও দিচ্ছেন। রেজিস্ট্রির কাজ শেষ হলেই রিজাকে একটা স্কুলে ভর্তি করে দিব। আর যে সময় সোহাগ আমাদের বাসায় আসে, সেই সময় ওকে অন্য কোচিং এ ঢুকিয়ে দিব। তাহলে ওদের আর দেখাও হবে না। ভালো বুদ্ধি আম্মা, কিন্তু এখন এই কয়েকদিন কি করব? সাগরিকা ভ্রু কুঁচকে মায়ার দিকে তাকিয়ে বলে, আমার কেন যেন মনে হচ্ছে তুমি অনেক বেশি চিন্তিত। কিছু কি হয়েছে মায়া? আসলে আম্মা, রিজাকে অনেক অপমান করে সোহাগ ভাই, কিন্তু বেচারি রিজা বুঝেও না কিছু, শুধু হাসে। আমার অনেক খারাপ লাগে। আমার উনার কাছে পড়তেও ইচ্ছে করে না। এখানে তো ওর কোনো দোষ নেই মায়া। বেচারাকে কেন শুধু শুধু খারাপ ভাবছো? আমি জানি আম্মা, কিন্তু আমি রিজাকে অপমানিত হতে দেখতে পারি না। কবিতাকে ডেকে তুলো মায়া, ওকে নামাজ পড়তে বলো। তোমার ফুফিও উঠে পড়বে। ওর সামনে এইসব কথা বললে ও মন খারাপ করবে। হ্যাঁ, আমি যাচ্ছি আম্মা। শোনো মায়া,
আজকে কলেজে না গেলে হয় না? তোমার কাকারা আসবে, সোহাগের বাবাও আসবে। আজকে রান্নাবান্নাও করতে হবে, ঘরদোর গোছাতে হবে। রিজা তো পারবে না। তুমি কি একটু সাহায্য করতে পারবে? কোনো সমস্যা নেই আম্মা, আমি আজকে বাসায় থাকবো। মায়া, সোহাগকে সোহাগও আসবে। তুমি কি রিজাকে ব্যস্ত রাখতে পারবে? মায়া প্রায় হতাশ গলায় বলে, উফ আম্মা, আমি শেষ হয়ে যাব ওদের জন্য। তোর বান্ধবী আজ আসেনি কেন? সমস্যা কি? ওর কাকারা আসবে, ওকে যে প্রাইভেট পড়ায় তার বাবা আর সেও আসবে। এই জন্য আসেনি ও। ওই ছেলে আসবে তাতে ওর কি? প্যাচ প্যাচ করিস না তো, বাসায় কাজ থাকে না মানুষের? কেউ বাসায় আসলে তো তোর ঘরে ঢুকতেই পারে না। যে গন্ধ করে রাখিস আর যে নোংরা, আমাকে তো পরিষ্কার করতে হয়। তোকে কে পরিষ্কার করতে বলে আমার রুম? আম্মু বলে। না হলে তোর ঘরে আমার ঢোকার কোনো ইচ্ছেই নেই। কবিতা, আমার মোটেও ভাল লাগছে না। সেদিন আমি ওর চোখে মায়ার জন্য ভালোবাসা দেখেছি। আমার মনে হচ্ছে মায়াকে ও ভালোবাসে। মায়া আর অনেকটা সময় একসাথে থাকবে। যদি মায়ার ওকে ভালো লেগে যায়, তাহলে আমার কি হবে? এরকম কিছুই হবে না। আর মায়ার ওই ছেলের প্রতি কোনো অনুভূতি নেই। থাকলে আমাকে অবশ্যই বলতো। অযথা টেনশন করিস না। তার মানে আমার প্রতিও নেই? থাকলে তোকে অবশ্যই বলতো। তোর কথা আমাকে জানাবো না, কারণ তুই আমার ভাই। আমার কাছে বলতে লজ্জা পাবে। শোন না, তুই যা না আজকে ওদের বাসায়। দেখ যদি আবার ওদের বিয়ের কথা উঠায়। আমি জাস্ট আর কিছুই ভাবতে পারছি না। হাবিজাবি বলিস না তো প্লিজ। আজ ওদের বাসায় ফ্যামিলির মানুষ আসবে। আমি সেখানে কিভাবে যাব? ওদের ফ্যামিলি টাইমে ডিজার্ভ করা উচিত হবে না মোটেও। কাব্য চুপ করে যায়, কিন্তু বুকের ভিতরটা উৎকণ্ঠা দূর হয় না কোনো মতে। বাবুরা কেমন আছে? দাদা ভাই আনেননি কেন কাকা? সাব্বিরের প্রশ্নের জবাবে মেজো কাকা বলে, সবাই ভালো আছে। ওরা তো আসতেই চেয়েছিল, কিন্তু গাড়িতে চড়তে পারে না। তোমার দাদা ভাইও পারে না, তাই আসেনি। ও, বিলে কি এখনো শাপলা আছে? অনেক আছে। মায়া সাব্বিরের কাছে এসে বলে, কাকাকে ডিজার্ভ করো না। জার্নি করে এসেছেন কাকা, রেস্ট নিতে দাও। তুমি আমার সাথে চলো। সমস্যা নেই মায়া, ও থাক। ওহ মায়া, ময়ূরম তোমার জন্য কিছু একটা পাঠিয়েছে আমার কাছে। বলেছে তোমাকে দিতে। আমাকে খুলতেও মানা করেছে, আর বলেছে তোমাকেই শুধু একা খুলতে। মায়া একটু লজ্জা পায়। লজ্জা পেয়ে বলে, আমি তো কিছু জানি না কাকা। ও ভালো কথা, ওর তো বিয়ে ঠিক হয়েছে। সামনেই ওর বিয়ে। তোমাকে যেতেই বলেছে আর তোমার ফোন নাম্বার দিতে বলেছে আমার কাছে। বিয়ে মরিয়মের? ওর বয়স কত? ওর তো বিয়ের বয়স হয়নি, এখনই কেন বিয়ে দিচ্ছে ওর? ওদের পরিবারের অবস্থা তো খুব একটা ভালো না মায়া। তাছাড়া গ্রামে সব সময়ই হয়, শুধু আনোয়ারের ছেলে মেয়েরাই পড়াশোনা করছে ভালোভাবে। ও আচ্ছা। সাব্বির কাকাকে বিরক্ত করো না। মায়া চলে আসে রুম থেকে, মনটা খারাপ হয়ে যায় তার। বয়স কত হবে মরিয়মের? এত কম বয়সে বিয়ে দেওয়া কি দরকার? হাতের বাক্সটার দিকে তাকিয়ে দেখে মরিয়ম পরম যত্নে বাক্সটা বেঁধে দিয়েছে। মায়া বাক্সটা নিয়ে নিজের ঘরে গেলে দেখে রিজা সেজেগুজে রেডি। মায়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আজকে কেন সেজেছো রিজা? বাসায় না মানুষ এসেছে, তাই সেজেছি। পাগলের মতো থাকলে কি ভাববে সবাই? রিজা সেজেগুজে থাকা আর পাগলের মতো থাকা মানে কি? শহরের মানুষ এইভাবে থাকে না, মানুষ সিম্পল থাকে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বিয়ে বাড়িতে যাচ্ছ। আমাকে কি দেখে কি তোমার হিংসে হচ্ছে আপু? আমাকে যে তোমার থেকেও সুন্দর দেখতে লাগছে তাই? সোহাগ ভাই যে রোজ রোজ আমার দিকে তাকিয়ে প্রশংসা করে, তাই কি তোমার হিংসা লাগে? তাহলে তুমিও সাজো না। কি কি বলছো তুমি এইসব? রিজার কথায় মায়ের হাত পা যেন অবশ হয়ে আসছিল। খাটের উপর বসে থাকা সাবিয়া অবাক হয়ে রিজার দিকে তাকিয়ে আছে। ইয়ে কোন রিজাকে দেখছে তারা? তবে কি এটাই সত্যি যে ভালোবাসলে মানুষকে অন্ধ হতে হয় ও অবিবেচক হতে হয়?